নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স। ভয়াবহ বাস দুর্ঘটনা রাজারহাটে। নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে সোজা খালে পড়ল বেসরকারি বাস। ঘটনায় জখম একাধিক বাস যাত্রী। এবার স্কুলে গাইতে হবে বাংলার মাটি বাংলার জল, নয়া বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তরের। জাতীয় সঙ্গীতের পাশাপাশি প্রার্থনার সময় রাজ্য সঙ্গীতও বাধ্যতামূলক। প্রাথমিক শিক্ষক নিয়োগের নম্বর বিভাজনে বিধি বদল, বাড়ছে টেটের গুরুত্ব। মোট 50 নম্বর থাকছে ইন্টারভিউতে। বৃহস্পতিবার হল খসড়া প্রকাশ। শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আরতি মুখোপাধ্যায় শত্রুঘ্ন সিনহাকে বঙ্গবিভূষণে ভূষিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্দে মাতরম গানের সঙ্গে দেশভাগকে জড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই বিজেপির মুখপাত্র CR কেশবন দাবি করেছেন, সাম্প্রদায়িক শক্তিগুলিকে খুশি করতে বন্দে মাতরম গানের অনেকটা অংশ ছেটে ফেলেছে কংগ্রেস। এহেন পরিস্থিতিতেই মোদী সাফ জানিয়ে দিয়েছেন, বন্দে মাতরমে কাঠি চালানোর জন্যই পরবর্তীতে দেশভাগ হয়েছে। বন্দে মাতরম গানের সঙ্গে দেশভাগকে জড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই বিজেপি মুখপাত্র CR কেশবন দাবি করছেন, সাম্প্রদায়িক শক্তিগুলিকে খুশি করতে বন্দে মাতরম গানের অনেকটা অংশ ছেটে ফেলেছে কংগ্রেস। এই পরিস্থিতিতে মোদী সাফ জানিয়ে দিয়েছেন, বন্দে মাতরম কাঁচি চালানোর জন্যই পরবর্তীতে দেশভাগ হয়েছে। বন্দে মাতরমের 150 বছরের পূর্তিতে বক্তৃতা দিতে গিয়ে মোদী বলেন, 1937 সালে বন্দে মাতরমের বেশ কিছু অংশ বাদ দেওয়া হয়। সেই পদক্ষেপের জেরে আঘাত লাগে ভারতীয় স্তোত্রের আদর্শে। বন্দে মাতরমের গুরুত্ব লঘু হয়ে যায়। গানের পংক্তি ছেটে ফেলার মধ্যেই লুকিয়েছিল দেশভাগের বীজ। দেশবাসীকে মোদীর সতর্ক বার্তা, এরকম বিভাজনমূলক মানসিকতা এখনো রয়ে গিয়েছে। সেটা আমাদের দেশের পক্ষে বিপজ্জনক। অর্থাৎ কংগ্রেসের নাম মুখে না আনলেও আদতে হাত শিবিরকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর এই মন্তব্যের আগেই বিজেপি মুখপাত্র কেশবন দাবি করেন, 1993 সালে কংগ্রেসের সম্মেলনে বন্দে মাতরম পার্টির সঙ্গীত হিসেবে সংগৃহীত হয়, কিন্তু পুরো গানটা নয়, বেশ কিছু অংশ বাদ দিয়ে দেয় কংগ্রেস। পুরনো চিঠির ছবি তুলে কেশবনের দাবি, জওহরলাল নেহরু বলেছিলেন যে বন্দে মাতরমের পুরো গানে অসন্তুষ্ট হতে পারে মুসলিমরা। বিজেপি মুখপাত্রের কথায়, নেহেরু বিরোধী মন্ত্রী মানসিকতা এখনো রয়েছে রাহুল গান্ধীর মধ্যেও। বন্দে মাতরম নিয়ে কেন্দ্র তথা বিজেপির অসক্রিয়তা নিয়েও অবশ্য অন্য অঙ্ক দেখছে রাজনৈতিক মহল। মাস চারেক পরেই বিধানসভা নির্বাচন। বিশ্লেষকদের মতে বাংলার ভোটযুদ্ধে এবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে হাতিয়ার করছে বিজেপি। বন্দে মাতরমের 150 বছর উপলক্ষে দেশজুড়ে উদযাপন করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। এই পদক্ষেপ গ্রহণ করেছে বিজেপি। জানা গিয়েছে, বন্দে মাতরমের পাশাপাশি বিরসা মুন্ডা জন্মের 150 বছর পালন করবে গেরুয়া শিবির। অর্থাৎ বাংলার আইকনদের হাতিয়ার করে ভোট বৈতরণীর পেতে চাইছে বিজেপি। কংগ্রেসকে তুলোধনার পাশাপাশি বাঙালি অস্মিতাতেও শান দিয়েছে গেরুয়া শিবির। হাই নিউজ নেটওয়ার্ক। KIFF এর শুরু। মুখ্যমন্ত্রীর লেখা গানে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচে ঝলমলে ধনধান্য অডিটোরিয়াম। কোথাও হাসি, কোথাও করতালি, কোথাও চোখে ঝিলিক, সব মিলিয়ে যেন এক জীবন্ত সিনেমা। কলকাতা আবারও প্রমাণ করল, সিনেমা শুধু পর্দার শিল্প নয়, এ শহরের হৃদস্পন্দনও। 6 নভেম্বর ধনধান্য অডিটোরিয়াম যেন একটু বেশি ঝলমল করছিল। বিকেল 4টের পর থেকেই যেন তার বাতাসে সিনেমার গন্ধ। উৎসবের সাজে সেজেছে গোটা প্রাঙ্গণ। সোনালী আলো, কোলাহল আর মুখে মুখে উত্তেজনার ঝলক। কলকাতার সেই বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র উৎসবের পর্দা উঠল 6 নভেম্বর, এক রাজকীয় সন্ধ্যায়। অভ্যর্থনায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অনুষ্ঠানের সঞ্চালক পরমব্রত চট্টোপাধ্যায় ও জুন মালিয়া। মঞ্চের সামনের সারিতে দেখা যায় এক অদ্ভুত মিশেল। একদিকে কিংবদন্তি পরিচালক রমেশ সিপ্পি ও তার সহধর্মিণী কিরণ জুনেজা, অন্যদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়, জাতীয় পুরস্কারজয়ী পরিচালক এবং KIFF এর চেয়ারপারসন গৌতম ঘোষ, প্রযোজক শ্রীকান্ত মহতা, অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, শত্রুঘ্ন সিনহা,
আরতি মুখোপাধ্যায়, পরিচালক সুজয় ঘোষ, তিলোত্তমা সোম সহ অনেকে। পর্দার বাইরে এমন তারকাখচিত দৃশ্য যা নিজেই যেন এক সিনেমা। আর ঠিক সেই সময় আলো নিভে এলো মৃদু, শুরু হলো এক অপূর্ব নৃত্যাভিনয়। সিনেমার ছন্দ ফুটিয়ে তুললেন ডোনা গঙ্গোপাধ্যায়। নৃত্যে মিশে গেল আবেগ, আলো আর মাটির গন্ধ। আর সেই নাচের সুরে ভেসে উঠল এক গান, এসো মনের দরজা খোলো, এসো এখনই আলো জ্বালো। গানের কথা লিখেছেন খোদ মুখ্যমন্ত্রী। ধনধান্য অডিটোরিয়ামের প্রতিটি আসন তখন উপচে পড়া। সকলে ঢুকে পড়েছেন সিনেমার স্বপ্নলোকে। কেউ বসেছেন, কেউ দাঁড়িয়ে থেকেও মুগ্ধ চোখে দেখছেন মঞ্চের দিকে। মদন মিত্র, হরনাথ চক্রবর্তী, অরিন্দম শীল, ইন্দ্রদীপ দাশগুপ্ত সবাই সেই ভিড়ের অংশ। বসার জায়গা না পেয়েও যেন উৎসবের এক একটি আলো হয়ে রইলেন তারা। কোথাও হাসি, কোথাও করতালি, তো কোথাও চোখে ঝিলিক। সব মিলিয়ে যেন এক জীবন্ত সিনেমা। কলকাতা আবারও প্রমাণ করল, সিনেমা শুধু পর্দার শিল্প নয়, এই শহরের হৃদস্পন্দনও। হাই নিউজ নেটওয়ার্ক। বৃহস্পতিবার ধনধান্য স্টেডিয়ামে প্রদীপ প্রজ্বলন করে ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আরতি মুখার্জি ছিলেন, উপস্থিত ছিলেন সেখানে আরতি মুখোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা। তাদেরকে বঙ্গবিভূষণে ভূষিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আরতি মুখোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহাকে বঙ্গবিভূষণে ভূষিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ধনধান্য স্টেডিয়ামে প্রদীপ প্রজ্বলন করে ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপরই মঞ্চে ২ বর্ষিয়ান শিল্পীর হাতে স্মারক তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, আরতি মুখোপাধ্যায় মানেই বাংলার আধুনিক থেকে ছায়াছবি, সব রকমের কালজয়ী গান তিনি গেয়েছেন, যা আজও শ্রোতা মহলে একই রকম জনপ্রিয়। এই মোম জোছনায় থেকে, যদি আকাশ হতো আঁখি, কিংবা আমি মিস ক্যালকাটা, আজও আম বাঙালির হৃদয় জুড়ে তার গান বাজে। ৬০-এর দশকের শেষ ভাগে মাধবী মুখোপাধ্যায়, শর্মিলা ঠাকুর, অপর্ণা সেন, দেবশ্রী রায়, তনুজাদের মতো তাবর তাবর অভিনেত্রীদের নেপথ্য কণ্ঠই ছিল আরতির গান। সেই প্রখ্যাত গায়িকাই এবার ৩১তম চলচ্চিত্রের মঞ্চে বঙ্গবিভূষণে ভূষিত হলেন। অন্যদিকে বলিউডের অভিনেতা হলেও বাংলার বিহারী বাবুর অনুরাগের সংখ্যা নেহাত কম নয়। দীর্ঘদিন হিন্দি সিনেমার পর্দা থেকে তিনি দূরে। অভিনয় কেরিয়ারের পাশাপাশি রাজনৈতিক ইনিংসও শুরু করেছেন তিনি। দেব আনন্দের প্রেম পূজারী সিনেমায় পাক জওয়ানের ভূমিকায় অভিনয় করে বলিউডে পা রেখেছিলেন তিনি। পরবর্তীতে নিজস্ব অভিনয় গুণে কয়েক দশকের মনে তিনি দাপট তৈরি করেছেন। তিনি আর কেউ নন, শত্রুঘ্ন সিনহা। ১৯৮৭ সালে গৌতম ঘোষ পরিচালিত জাতীয় পুরস্কার প্রাপ্ত অন্তর্জলি যাত্রাতে ডোমের ভূমিকায় অভিনয় করেছিলেন শত্রুঘ্ন সিনহা, যে চরিত্র সিনেমা সমালোচকদের তরফে প্রশংসিত হয়েছে একাধিকবার। ভারতীয় সিনেমায় নেতা অভিনেতাদের অনন্য অবদানে এবার বঙ্গবিভূষণে ভূষিত করা হল শত্রুঘ্ন সিনহাকে। হাই নিউজ নেটওয়ার্ক। ঘুঘু, পানকৌড়ি, বক দেখলেই গুলি, একে একে পাখির মৃত্যু। এই ছবিটা দেখা গেল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে। শীত পড়লে সুদূর সাইবেরিয়া সহ ভিনদেশি পাখিরা ভিড় জমায় নবান্নের ধান খেতে, জলাশয়ের খাবারের সন্ধানে। আর সেই সুযোগেই ওত পেতে বসে থাকে চোরা শিকারীরা। ঘুঘু, পানকৌড়ি, বক দেখলেই গুলি, একে একে পাখির মৃত্যু। এই ছবিটা দেখা গেল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে। শীত পড়লে সুদূর সাইবেরিয়া সহ ভিনদেশি পাখিরা ভিড় জমায় নবান্নের ধান খেতে, জলাশয়
খাবারের সন্ধানে। আর সেই সুযোগেই ওত পেতে বসে থাকে চোরা শিকারীরা। কখনো গাছের ফাঁক দিয়ে এয়ার গান দিয়ে পাখি মারে, কখনো পায়ে হেঁটে পাখির খোঁজে, আবার কখনো মোটর সাইকেলে বিভিন্ন নির্জন জায়গায় গ্রামে দাবিয়ে বেড়াচ্ছে। সংগ্রামপুর, ইটিন্ডা, পানিটর, গাছা, বেলবল্লী সহ একাধিক জায়গায় শীত পড়তেই চোরা শিকারীর দাপট বেড়েছে। ক্যামেরা দেখেই উল্টো সুর শিকারীদের। তারা দাবি করেছে মাছ খাচ্ছে যেসব পাখিরা তাদেরকে তারা তাড়িয়ে দিচ্ছে, কিন্তু দেখা গেল ব্যাগে ঘুঘু, পানকৌড়ি একাধিক পাখি মেরে নিয়ে যাচ্ছে। আবার কোথাও খোলা মাঠে পাখি মরে পড়ে রয়েছে, হাতে পাখি মারার বন্দুক, কোমরের পাউচ ব্যাগের মধ্যে গুলি, সঙ্গে একটি ধারালো অস্ত্র। বাইক নিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত দাপিয়ে বেড়াচ্ছে চোরা শিকারীরা। জিজ্ঞাসা করতেই অন্য সুর। ধানক্ষেত ও মাছের ঘেরি থেকে যাতে মাছ না খেতে পারে তাই তারা পাখি তাড়িয়ে দিচ্ছে, এই অজুহাত দিচ্ছে শিকারীরা। কিন্তু দেখা যাচ্ছে একাধিক পাখি মেরেছে তারাই। প্রশ্ন করতেই মোটর বাইক নিয়ে পালালো চোরা শিকারীরা। উত্তর 24 পরগনার যুক্তিবাদী ও বিজ্ঞান মঞ্চের সদস্য রঞ্জিত মুখার্জি বলেন, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, এতে ব্যাপক ক্ষতি। বিভিন্ন জায়গায় আসছে, সাঁতরাগাছি তো অত্যন্ত কমে গেছে। সারা পৃথিবীতেই যেসব মাইগ্রেটরি বার্ডরা আছে তাদের সংখ্যা অত্যন্ত কমে যাচ্ছে, তারা বংশবিস্তার করতে পারছে না, তারা পরিবেশ থেকে তারা বিলুপ্তির সম্মুখীন হচ্ছে। তারা বিলুপ্ত হলে পরিবেশ ক্ষতি হবে এবং আগামী দিনে মানব সভ্যতার পক্ষেও ক্ষতি হবে। এগুলো কি মারা কি ঠিক? এগুলো মারা চরম অন্যায়। এটা সভ্যতার পক্ষে চরম অন্যায়, মানুষের আগামী দিনের পৃথিবীর জীবজগতের পক্ষে ভীষণ ক্ষতিকর। একদিকে বাস্তুতন্ত্রের ক্ষতি, যুগ যুগ ধরে ভিনদেশি পাখিরা এখানে আসেন, তারাই কীটপতঙ্গ, ছোট ছোট গুগলি, শামুককে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এইভাবেই নির্বিচারে মারলে আগামী প্রজন্মের কাছে পরিবেশের ব্যাপক ক্ষতি হবে। এই চরম অন্যায় মানব সভ্যতার জীব রক্ষার ভারসাম্য নষ্ট করছে। হাই নিউজ নেটওয়ার্ক। দিল্লিতে বায়ু দূষণের মাত্রা বিপজ্জনক মাত্রায় ঠেকল। সুইস মনিটর আইকিউ এয়ারের তথ্য বলছে বায়ু দূষণের সূচক 727 ঠেকেছে। শুক্রবার সকালে দিল্লির বায়ু দূষণের মাত্রা বিপজ্জনক মাত্রায় ঠেকল। সুইস মনিটর আইকিউ এয়ারের তথ্য বলছে বায়ু দূষণের সূচক 727 গিয়ে ঠেকেছে। দেশের রাজধানীর বায়ু দূষণ দিওয়ালি থেকেই খারাপ স্তরে ঘোরাফেরা করছে। একে বাজির দূষণ, তার উপর ফসলের গোড়া পোড়ানোর ফলে দিল্লি ও সন্নিহিত এলাকায় আকাশ বাতাস ধুলো ও ধোঁয়ায় ভরে গিয়েছে। ভোর থেকেই আকাশ দেখলে মনে হবে মেঘাচ্ছন্ন। দিল্লির সরকারি সূত্র অবশ্য জানাচ্ছে পরিবেশে সামান্য উন্নতি দেখা গিয়েছে, কারণ আগের তুলনায় জোরে বাতাস বইছে। বৃহস্পতিবার বিকেলে দিল্লির বায়ু দূষণের সূচক ছিল 311, যা খুব খারাপ স্তরে পড়ে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ডেটা অনুযায়ী দিল্লি বর্তমানে রেড জোনে এসে গিয়েছে। একাংশের মতে সরকারি যে ডেটা পাওয়া যাচ্ছে তা বিভ্রান্তিকর, কারণ বিদেশি সংস্থাগুলির মনিটরের সঙ্গে তা মিলছে না। ফলে দিল্লির প্রকৃত দূষণের চিত্রটি প্রকৃতির মতোই ধোঁয়াশায় থেকে যাচ্ছে, যে কারণে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের হিসেব অনুযায়ী শুক্রবার সকাল 8টায় দূষণের সূচক ছিল 307। বিশেষজ্ঞদের অনুমান, হঠাৎ করে একদিনে দিল্লির দূষণের মাত্রা ভয়াবহ আকার নেওয়ার কারণ গুরু পরব, অর্থাৎ গুরু নায়ক জয়ন্তী। ওই দিন ব্যাপক হারে বাজি ফেটেছে। শুধু দিল্লিতেই নয়, সন্নিহিত এনসিআর এলাকা এবং পাঞ্জাব, হরিয়ানাতেও প্রচুর বাজি ফাটায় তা বাতাসে ভেসে ধূলিকণা ও ধাতুকণার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। কেন্দ্রের একটি তথ্য বলছে, হরিয়ানা ও পাঞ্জাবে ফসলের গোড়া পোড়ানোর কারণে রাজধানীর বাতাসে PM 2.5 পরিমাণ গতকালই 9.48% বাড়িয়ে দিয়েছে, যা এই বছরের শীতে সর্বোচ্চ। শুক্রবার এর পরিমাণ বৃদ্ধি পেয়ে 38% পৌঁছতে পারে, কারণ উত্তর পশ্চিমী বায়ু প্রবাহ দিল্লির আকাশে আরও ধোঁয়া বয়ে নিয়ে আসতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। যোগীর মহাকুম্ভই অনুপ্রেরণা। প্রথমবার কুম্ভ মেলার আয়োজন করছে বাম শাসিত কেরল। কুম্ভ মেলার আয়োজনের দায়িত্বে প্রাক্তন এসএফআই নেতা তথা জুনা আখড়ার প্রধান। এবার বাম শাসিত কেরলে কুম্ভ মেলা। দক্ষিণ ভারতে অনেক বড় মন্দির, অনেক বড় ধর্মীয় সমাবেশ হলেও কুম্ভ মেলার মতো বড় মেলা সেভাবে দেখা যায় না। কুম্ভ মেলার ধারণা মূলত উত্তর ভারতের।
এর আগেও কেরলে কোনোদিন কুম্ভমেলা হয়নি, তবে এবার ইতিহাস তৈরি করতে চলেছে পিনারাই বিজয়নের সরকার। আগামী বছরের শুরুতেই মালায়ালি রাজ্যে কুম্ভমেলার আয়োজন হতে চলেছে। দক্ষিণ ভারতে এক প্রথম সারির সংবাদ মাধ্যম সূত্রে খবর, 2026 সালের 18 জানুয়ারি থেকে 30 ফেব্রুয়ারি পর্যন্ত কেরলের মালাপ্পুরামের তিরুনাভায়া নবমুকুন্দপুর মন্দিরে ভরতপুজ্জা মন্দিরের তীরে কুম্ভ মেলা আয়োজিত হবে। আসলে ভরতপুজ্জা মন্দির তীরে তিরুনাভায়া নবমুকুন্দ মন্দিরের ধারে এমনিতেই ঐতিহ্যশালী মামানাকাম উৎসব হয়, তাতে হাজার হাজার ভক্ত জমায়েত করেন। কুম্ভর মতোই এই মেলাও 12 বছর অন্তর অন্তর হয়। এবার সেটাকেই কুম্ভ মেলার আকার দেওয়া হচ্ছে। আয়োজন করা হবে পুণ্য স্নানেরও। পুরো বিষয়টি আয়োজনের দায়িত্ব গিয়েছে জুনা আখাড়ার ওপর। এই জুনা আখাড়া দেশের বৃহত্তম ধর্মীয় আখাড়াগুলির একটা। জুনা আখাড়ার প্রধান মহামণ্ডলেশ্বর স্বামী আনন্দ বনাম ভারতী জানিয়েছে, তাদের সংগঠনের নেতৃত্বে পুরো কুম্ভ মেলাটি আয়োজিত হবে কেরলে। তার কথায়, কেরলের ধর্মীয় এবং সামাজিক ঐতিহ্য বজায় আছে। কুম্ভ মেলার মতো ভারতীয় উৎসবে দীর্ঘদিন ধরে মাতোয়ারা হয় কেরলবাসী। সেই ঐতিহ্যকে আরও এগিয়ে নিয়ে যাব। ঘটনাচক্রে মহামণ্ডলেশ্বর স্বামী আনন্দ বনম ভারতী একটা সময় এসএফআই এর সঙ্গে যুক্ত ছিলেন। সম্ভবত তিনিই কেরলের বাম সরকারকে এই প্রস্তাব দিয়েছিলেন। অবশ্য পিনারাই বিজয়নের সরকার ইদানিং ভালোই ধর্মকর্মে মন দিয়েছে। কিছুদিন আগে সে রাজ্যে শবরীমালা মন্দিরকে ঘিরে আয়াপ্পান মহাসম্মেলন হয়ে গিয়েছে। এবার কুম্ভ মেলা আয়োজন করবে কেরল। হাই নিউজ নেটওয়ার্ক। জল্পনার অবসান ঘটিয়ে কয়েক মাস আগেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন ক্যাটরিনা ও ভিকি। তারপর থেকেই দিন গোনা শুরু অনুরাগীদের। শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন ভিকি। মা হলেন ক্যাটরিনা কাইফ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুখবর জানালেন ভিকি কৌশল। শুক্রবার সকালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। পোস্টে লেখা, আমাদের জীবনে সবচেয়ে খুশির মুহূর্ত, সবচেয়ে প্রিয় ও খুশির জিনিস পৃথিবীতে এসেছে আজ। ওকে পেয়ে আমরা আপ্লুত, আমরা কৃতজ্ঞ। কমেন্ট বক্সে শুভেচ্ছার বন্যা নেটিজেনদের। জানা গিয়েছিল অক্টোবরে সন্তানের জন্ম দেবেন তিনি। শুরু হয়েছিল নানা জল্পনা। একটি ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে ক্যাটরিনার গর্ভাবস্থার গুঞ্জন সম্পর্কে জানতে চাইলে ভিকি কৌশল জানিয়েছিলেন, সুখবর হলে আমরা আপনাদের সঙ্গে তা ভাগ করে নিতে পারলে খুবই খুশি হব। পরে সেপ্টেম্বরের শেষে খুশির খবর নিজেই সকলের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। জানিয়ে দেন নভেম্বরে সে আসছে। বেবি বাম্পের ছবিও সেই সময় পোস্ট করেন ক্যাট। লেখেন, আমাদের জীবনের সবচেয়ে সেরা অধ্যায়। সূত্র মারফত জানা গিয়েছে, সন্তান জন্মের পর অভিনেত্রী মাতৃত্বকালীন বিরতি নেবেন। তিনি নিজের হাতে সন্তানের যত্ন নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এক্ষেত্রে সেভাবে বাইরের কারো সাহায্য নেবেন না। প্রসঙ্গত 2021 সালের ডিসেম্বরে রাজস্থানের জয়পুরে বিয়ে করেন ভিকি ও ক্যাটরিনা। তাদের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুমহল সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের প্রেমটাও খানিকটা লুকিয়েই রেখেছিলেন। বিয়ে নিয়েও সেভাবে কাউকে কিচ্ছু জানাননি। দুজনের কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। তবে বিয়ের পর কিছু বিশেষ মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নেন। এবারও তার ব্যতিক্রম হল না। হাই নিউজ নেটওয়ার্ক। প্রথম বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ। এবার ঘরে ফিরছেন বঙ্গকন্যা। তাকে স্বাগত জানিয়েছে গোটা শিলিগুড়ি। শুধু তাই নয়, শনিবার রিচাকে সংবর্ধনা দেয় সিএপি। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ। এবার ঘরে ফিরেছেন বঙ্গকন্যা। তাকে স্বাগত জানাতে ইতিমধ্যেই উৎসবে মাতোয়ারা গোটা শিলিগুড়ি। 12:30 বাগডোগরা বিমানবন্দরে পৌঁছেছিলেন রিচা। শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকারের সঙ্গে একটি হুডখোলা গাড়িতে শিলিগুড়ি শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। পরের দিন অর্থাৎ শনিবার রিচাকে সংবর্ধনা দেবে সিএবি। আগেই জানা গিয়েছিল সংবর্ধনার মঞ্চে রিচার হাতে সোনার তৈরি ব্যাট উপহার হিসেবে তুলে দেওয়ার ভাবনা রয়েছে সিএবির। এর আগে রাজ্য দল থেকে অবসর নেওয়ার সময় মনোজ তিওয়ারিকেও
এমন উপহার দেওয়া হয়েছিল। ভারতীয় ক্রিকেটের আরও এক নক্ষত্র ঝুলন গোস্বামীর হাত দিয়ে সেই ব্যাট রিচাকে তুলে দেওয়া হতে পারে। রিচাকে যে সোনার ব্যাট দেওয়া হবে সেখানে সই থাকবে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ঝুলন গোস্বামীর। জানা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হবে সংবর্ধনা অনুষ্ঠানে। শনিবার সিএবির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন বলেই জানা গিয়েছে। অনুষ্ঠানে থাকবেন সিএবির প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে। শুক্রবার শিলিগুড়ি ফিরছেন রিচা। বাগডোগরা বিমানবন্দরে নামবেন বিশ্বজয়ী। তাকে স্বাগত জানাতে জমকালো আয়োজন করেছে স্থানীয় প্রশাসন। জাতীয় পতাকা লাগিয়ে হুটখোলা জিপে বিমানবন্দর থেকে বিশ্বজয়ীকে বাড়িতে আনবেন খোদ শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শুধু তাই নয়, বাড়ি থেকে বাঘাযতীন পার্ক পর্যন্ত রেড কার্পেট পেতে গার্ড অফ অনার দেওয়া হবে। তারপর মঞ্চে নাগরিক সংবর্ধনা, বিশেষ সংবর্ধনা দেবে শিলিগুড়ির পৌরসভাও। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিচাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। সেই সঙ্গে রাজ্য সরকারের তরফে রিচাকে পুলিশের চাকরি প্রস্তাব দেওয়া হয়েছে। রিচার বাবা মানবেন্দ্র ঘোষ জানিয়েছে, রাজ্য সরকারের তরফে রিচাকে রাজ্য পুলিশের চাকরি দেওয়ার একটা প্রস্তাব এসেছে। কি চাকরি, কি পদ সেটা এখন অজানা। এই প্রস্তাব রিচা গ্রহণ করবে কিনা তা জানা নেই এখনো। তবে ছোটবেলা থেকেই সেনা ও পুলিশে আগ্রহী ছিলেন বিশ্বজয়ী ব্যাটার রিচা ঘোষ। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।